হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা একটি নতুন কবিতা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তা হলো তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের ৮ নং পদ্য, অর্থাৎ ঐকতান কবিতা প্রসঙ্গে, যেটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, কবিতাটি শুরু করার আগে প্রথমে চলো আমরা এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত জেনে নেই। অসামান্য প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ। তিনি 1861 খ্রিস্টাব্দে 7ই মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার সাহিত্য সাধনার একটি বৃহৎ কাল বাংলা সাহিত্যের রবীন্দ্রযুগ নামে পরিচিত। মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক এই কবির কবিতার মূল সুর। কবিতা ছাড়াও ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ও সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ কালজয়ী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু বিশ্ব পরিব্রাজক, দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী হলেও বিশ্বভারতী নামের বিশ্ববিদ্যালয়ের তিনি স্বাপ্নিক ও প্রতিষ্ঠাতা। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। এছাড়া গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তিনি বাংলা ছোট গল্পের পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী। মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা ইত্যাদি তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এছাড়া কাব্যনাট্য বিসর্জন ও চিত্রাঙ্গদা এবং কাহিনী কবিতার সংকলন কথা ও কাহিনী তার ভিন্ন স্বাদের রচনা। বন্ধুরা, 1941 সালের 7ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে। তো এই ছিল কবি পরিচিতি সম্পর্কে। চলো এখন তাহলে মূল কবিতাটি শুরু করছি। ঐকতান। বিপুলাই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। বন্ধুরা, এখানে ব্যবহৃত বিপুলা শব্দের অর্থ হলো বিশাল প্রশস্ত। মূলত এখানে নারীবাচক শব্দ হিসেবে বিপুলা বলে পৃথিবীকে বোঝানো হয়েছে। এরপর বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। এই চরণটির দ্বারা বোঝানো হয়েছে জীব ও জড় বৈচিত্র্যের বিশাল সম্ভার নিয়ে এই বিশাল বিশ্বজগৎ, কিন্তু কবির মন জুড়ে রয়েছে তারই ছোট একটি কোণ। বন্ধুরা, এরপর কবি বলেছেন, সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে, যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। বন্ধুরা, এখানে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, এই কথাটির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে কবি তার কবিতাকে সমৃদ্ধ করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যের সম্পদ কুড়িয়ে আনেন। এরপর জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। এর দ্বারা বোঝানো হয়েছে যে নানা সূত্র থেকে জ্ঞান আহরণ করে কবি নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেন। তারপর সব শেষে এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। এই চরণটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে
কাব্যসঙ্গীতের ক্ষেত্রে কবি যে স্বর সাধনা করেছেন তাতে ঘাটতি রয়ে গেছে। বন্ধুরা, এখানে স্বর সাধনা বলতে সুর বা সঙ্গীত সাধনা বোঝানো হয়েছে। তারপর কবি বলেছেন, প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকর লাভ করি আনন্দের ভোগ, পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। বন্ধুরা, এখানে ঐকতান শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট সুর বা সমস্বর। এখানে ঐকতান বলতে মূলত বহু সুরের সমন্বয়ে এক সুরে বাঁধা পৃথিবীর সুরকে বোঝানো হয়েছে। সকল মানুষের কথা বলা সাহিত্য সুরকে কবি সাহিত্যের ঐকতান বলেছেন। তারপর তিনি বলেছেন, অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতর প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। বন্ধুরা, কবিতার এই অংশে অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, এর মাধ্যমে বোঝানো হয়েছে সম্মান বঞ্চিত ব্রাত্য জনতা থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজের উচ্চ মঞ্চে কবি আসন গ্রহণ করেছেন। তাই সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে বৃহত্তর সমাজ ও জীবনকে তিনি দেখতে পারেননি। তারপর, মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। এই চরণটির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে মাঝে মধ্যে তিনি ব্রাত্য মানুষের পাড়ায় ক্ষণিকের জন্য উঁকি দিয়েছেন, কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে তার সঙ্গে ভালোভাবে যোগসূত্র রচনা সম্ভব হয়নি। অবশেষে জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। এর দ্বারা বোঝানো হয়েছে জীবনের সঙ্গে জীবনের সংযোগ ঘটাতে না পারলে শিল্পীর সৃষ্টি কৃত্রিম পণ্যে পরিণত হয়। ব্রাত্য তথা প্রান্তিক মানুষকে শিল্প সাহিত্যের অঙ্গনে যোগ্য স্থান দিলেই তবেই শিল্প সাধনা পূর্ণতা পায়। বন্ধুরা, আজ তাহলে কবিতার এই অংশ পর্যন্তই থাক। আশা করছি কবিতাটি তোমাদের কাছে বেশ ভালো লাগছে। তাই কবিতার বাকি অংশ নিয়ে আমরা আবারও হাজির হব এর পরের এপিসোডে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জেটের সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সাধনার একটি বৃহৎ কাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী হলেও তিনি বিশ্বভারতী নামের একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথের প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সংস অফারিংস গ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার পান। ঐকতান কবিতায় নারীবাচক শব্দ হিসেবে বিপুলা বলে পৃথিবীকে বোঝানো হয়েছে। ঐকতান অর্থ হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট সুর বা সমস্বর।